আমাদের রাজ্যের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার তৈরি হওয়ার পরে যে রেওয়াজ তৈরি হয়েছে, সেই সমস্ত রেওয়াজগুলো বিজেপি এবং তৃণমূলের আলাদা নয়। আজকে প্রধানমন্ত্রী সফল এবং কর্মসূচি সেটা সাক্ষ্য রেখেছে। সরকারি টাকায় ঘোষিত সরকারি কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে নির্বাচনী প্রচারের জন্য। এটা আমাদের দেশের নিয়ম নয়, আর আমাদের রাজ্যের সংস্কৃতি নয়। দুর্ভাগ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলায় এসে বাংলার সংস্কৃতি রক্ষা করার কথা বলছেন। তাকে তো সংস্কৃতিটা বুঝতে হবে কি আছে। ধর্মের নামে হানাহানি, ধর্মীয় মোড়কে রাজনীতি করা এবং সরকারি পয়সায় ফুটুনি মারা এ রাজ্যের মানুষ কখনো পছন্দ করেন। আজ তৃণমূলের উপর যা যা বিষয়ে রাগ আছে মানুষের, 10 বছর ধরে এই বিজেপি প্রথম 6 বছর তোল্লা দিয়ে গেছে। प्रधानमंत्री निजे ऐसे बोले 34 साल में जो अड्डा खोदा गया उसको भरने में थोड़ा दी को तो टाइम देना पड़ेगा। आज के এসে বলছেন জল প্রকল্প অন্যান্য প্রকল্পে কেন্দ্রীয় টাকা দেওয়া হয়েছে, খরচা করেনি, নষ্ট হয়েছে, নয়সা হয়েছে। এই প্রধানমন্ত্রী নির্বাচনী বক্তৃতা করার জন্য টিএসজির একটার পর একটা রিপোর্ট আছে, সেটা তদন্ত হওয়ার দরকার আছে, সেটাকে নিয়ে ব্যবস্থা নেওয়ার দরকার আছে, সেটাকে নিয়ে স্পেশাল অডিটের নিয়ম আছে। দরকার এখানে কেন্দ্রীয় টিম পাঠিয়ে দিয়ে তারা করতে পারতেন যাচাই, কেন করেননি? 7 বছর তো তার সরকার, আমি নিজে তার মধ্যে 5 বছর এমপি ছিলাম। আবার তৃণমূলের নেতারা পঞ্চায়েত এবং পুরসভায় যে চুরি করেছেন তার নির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে সরকারকে, কেন্দ্রীয় সরকারের হাতে, এবং সব দপ্তরের মন্ত্রীরা বলেছেন যাই অভিযোগ করা হয়েছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে উপর ওয়ালে সে যারা कहना पड़ेगा, পিএমও থেকে নির্দেশ না আসলে আমরা কিছু করতে পারবো না। এখন এখানে উনি হচ্ছেন সিন্ডিকেট রাজের বিরুদ্ধে, তোলাবাজের বিরুদ্ধে। তো কাদেরকে নিয়ে বলছেন? তার আশেপাশে কারা আছে? সেই তোলাবাজ, সেই সিন্ডিকেট রাজের লোকেরা। আমরা তো ত্রিপুরা নির্বাচনের সময় দেখেছিলাম এই বিজেপি ব্যবহার করেছিল কিভাবে সিন্ডিকেটের কথা একজন তৃণমূলের তৎকালীন এমএলএ মেয়র বলছেন, চেয়ারম্যান, তার ভাষ্য শুনেছিলাম। আর এখন সেই হচ্ছে বিজেপি নেতা, যে তৃণমূলের চিটফান্ড, নারদা কাণ্ড, রোজবেলি সারদার ব্যাপারে চোর বলে অভিহিত করেছিল, বিজেপি সিডি বার করেছিল, বিজেপির সৌজন্যে প্রাপ্ত সিডিগুলো যারা দেখিয়েছিল, আজকে তারাই বিজেপির সৌজন্যে প্রাপ্ত আবার অন্য কথা বলছে এরা সব সাধু। প্রধানমন্ত্রী বলতে চাইছেন তো সিন্ডিকেট হচ্ছে তাকেই বলে যেটা ক্যাপিটালাইজেশন হয়, সবাই নিয়ে একসঙ্গে পুল করে। তাহলে তৃণমূল যে ছোট সিন্ডিকেট কাজ করেছে, বিজেপি বড় সিন্ডিকেট। তৃণমূল কয়লা পাচার করছে, কয়লা পাচার টাকা কালীঘাটের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এ তো আমরা 4 বছর ধরে 5 বছর ধরে চিৎকার করছি। অসংখ্য অন্তত রিপোর্টও বেরিয়েছে গরু পাচারের টাকা কীভাবে হাঁপিচ্ছে। আমাদের দেশ শুধু নয়, গালফ নিউজে বেরিয়েছে কে কে যুক্ত আছে। কয়লা খাদানে পিট হেড থেকে কয়লা চুরি হতে পারে না। অমিত শাহের নেতৃত্বাধীন যে সিআইএফ আছে, আজ এটা রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ছিল, সেই সিআইএফের সঙ্গে রাজ্য পুলিশের যারা ওখানে বড় বড় পদস্থ আছেন তারা, এবং মাফিয়া, গুন্ডা, মস্তান ও রাজনীতি, এই নেক্সাস যদি না হয়। একইভাবে গরু পাচারেও বিএসএফের হাত গলে বেড়ে যেতে পারে না যদি না ওই গেটগুলোতে এবং কাঁটাতারের বেড়া যেখানে আছে এবং বিএসএফের পাহারা যেখানে আছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে, মন্ত্রীদের ছেলে পুলের সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজন, ভাইপো,
এবং তৃণমূলের এমএলএ বিজেপি এমপি এর মধ্যে যোগসাজশ না থাকে। সেখানে দাঁড়িয়ে রাজনাথ সিং এর সঙ্গে আমি প্রকাশ্যে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমরা রিপোর্ট করেছো, যখনই ঘটনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্নে পৌঁছে গিয়েছেন, বিজেপি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে, তৃণমূল বিজেপির সৌজন্য সম্পর্ক। উপরে যখন মন্ত্রীদের যখন ছেলে ভাইপোর সম্পর্কে টাকার আদান প্রদান হচ্ছে, কে করবে সে তদন্ত? আজকে দাঁড়িয়ে রাজনাথ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরানো হয়েছে এটা স্বীকার করে নিয়ে, যে পোস্টিং ট্রান্সফারের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা এবং এই দুর্নীতি পাচার অন্যান্য কাণ্ডের ব্যাপারে বিভিন্ন রাজ্যের সঙ্গে আদান একটা যোগসাজশ। প্রধানমন্ত্রী কুলুপ এটা আছেন কেন? এবং আজকে যারা মনে করছে ইডি সিবিআই এসে ধরবে, নোটিশ সার্টি দিয়ে গেছে। আজকে 22 তারিখ, 28 তারিখে আমাদের ব্রিগেডের সমাবেশ। তো ইডি সিবিআই গতবারে 1 ঘন্টার নোটিশে মমতাকে বলেছিল ধর্নায় আসুন। এখন তো তৃণমূল মনে হয় ইতিমধ্যে ডেকোরেটরকে অর্ডারও দিয়ে দিয়েছে ধর্না বসার জন্য। আমি শুধু এটুকু বলবো, 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করছেন কেন? আর রাজীব কাণ্ড এত কথা বলেছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, মিডিয়া এত ফুটেজ দিয়েছে, রাজীবের ব্যাপারটা কি হলো কেসটা সে জানার কথা। আসলে এটা ভাইপো বউকে জিজ্ঞাসাবাদের বিষয় না, এটা হচ্ছে বিজেপির তরফ থেকে ইডি সিবিআই এর নোটিশ মান হচ্ছে তৃণমূল নেতাদের কাছে আমন্ত্রণ পত্র, ইনভিটেশন লেটার। এর আগে আমার শুভেন্দুকে দেখেছি নোটিশ, মুকুলকে দেখেছি নোটিশ, আমি নাম বললে তো প্রায় ডজন হবে, নাম ধরে ধরে বলছি। অরুণ জেটলি যখন অর্থমন্ত্রী, পার্লামেন্ট ফ্লোরে অরুণ জেটলিকে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সেল কোম্পানি আছে যেখানে বিদেশের টাকা মানি লন্ডারিং হয়েছে, আদান প্রদান হয়েছে। এবং মমতা ব্যানার্জি, এটা আমি বলছি, অরুণ জেটলি বলেনি, সিঙ্গাপুর থেকে রোম, লন্ডন যেখানে যেখানে গিয়েছেন বিশ্ব বাংলা বলে এই সব জায়গায় মানি ট্রেল আছে। তখন অর্থমন্ত্রী বলেছিলেন আমরা তদন্ত করে দেখব এবং কাউকে ছাড় দেব না, যখন লিপস অ্যান্ড বাউন্স। পার্লামেন্টে আমি সেটা বলার পরে মানহানি মামলার নোটিশ দিয়েছিল আমাকে। মানহানি মামলা হয়নি, হতে পারে না, সে তো রোজ ভ্যালিও করেছিল, মানহানি মামলার নোটিশ দিয়েছিল। কিন্তু একটা দুর্নীতিবাজ সরকার কেন্দ্রের, তার রাজ্যের দুর্নীতি কখনো রোধ করতে পারে না। যখন কয়লা খাদান থেকে চুরি হচ্ছে, তখন বিজেপি সরকার তো গোটা কয়লা খনিটাকে বেঁচে দিচ্ছে। যখন বালি খাদান থেকে চুরি হচ্ছে আর কমিশন পাচ্ছে সিন্ডিকেট রাজ, তখন তো ওরা গোটা দেশের যা কিছু সম্পদ আছে সবটাই বেঁচে দিতে চাইছে। মাফিয়া রাজ চলছে যেটা, এটা এমন নয় যে বাংলাকে ওরা এসে বন্ধ করবে। আগে গুজরাটে, আগে মধ্যপ্রদেশে, আগে রাজস্থানে, আগে অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশে এই মাফিয়া কায়েম হয়েছে। মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৃণমূলে গিয়ে ওখান থেকে ট্রেনিং নিয়ে এখানে মাফিয়া রাজ এবং সিন্ডিকেট রাজ চালু করেছেন। আজকে টেট পরীক্ষার আমি দেখলাম 16,500 ছেলে 14 সালে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার কথা, দুর্নীতি হচ্ছে নিয়োগে, তার আগে ব্যাপক হয়েছে মধ্যপ্রদেশে। আজকে এখানে শিক্ষক নিয়োগে যা যা দুর্নীতি হচ্ছে, সিরিয়াসলি ফাইল পড়া যায় এবং কেসে দেখা যায়, তো পুরোটাই মনে হয় ব্যাপক কাণ্ডে যারা এক্সপার্ট ছিল আরএসএস এর লোকেরা মধ্যপ্রদেশে, যারা সাক্ষী পর্যন্ত খুন করে দিয়েছে এবং সিবিআই তদন্তের নাম করে, অনেকে বলে না সিবিআই তদন্ত করতে হবে, সিবিআই তদন্ত ব্যাপমের হয়েছিল এবং গুটিয়ে দিয়েছে। তো দেখে মনে হবে তৃণমূলের যে বিশ্বজিৎ কুণ্ডুর মতো লোক যারা বলছে প্রকাশ্যে যে 62 জনকে চাকরি দিয়েছি, তৃণমূলের বউকে দিয়েছি, বৌদিকে দিয়েছি, কী আছে, তারপরে বিজেপিতে চলে গেছি, তো ওরা তো ট্রেনিংও মনে হচ্ছে এই নিয়োগের দুর্নীতি, ভর্তির দুর্নীতি, কাটমানি দুর্নীতি, এটা তো ব্যাপকের কাছ থেকে নিয়েছে, ব্যাপক কাণ্ড যারা করেছে জিডিপি তাদের কাছ থেকে নিয়েছে। এই জন্যই লোকে একটা স্বচ্ছতা চাইছে, বিকল্প চাইছে, পজিটিভ চাইছে। এবং এই জন্যই কেন্দ্র সরকারও কোনো নিয়োগ করতে পারেনি, রেলে নিয়োগ করেনি। 14 সালে যে পরীক্ষা হয়েছিল রেল, আজ পর্যন্ত তাই হয়নি, গ্রুপ ডি থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত। ত্রিপুরায় আমরা দেখেছি নিয়োগে একই রকম দুর্নীতি, যা তৃণমূলে যা করছে এখানে, ওখানে বিজেপি সরকার তাই করছে, তাদের বিজেপির মধ্যে বিক্ষোভ হচ্ছে সেখানে। আর এখানে মেট্রো রেলের সম্প্রসারণ,
সেটাকে উদ্বোধন করতে এসছেন। বিজেপি এবং তৃণমূল উভয়ের নেতৃবৃন্দের লজ্জা হওয়া উচিত। 10 বছরের তৃণমূলের সরকার এবং 7 বছরের বিজেপি সরকারের পরে কলকাতা মহানগরী এবং কলকাতার আশপাশে যেটা ক্যালকাটা মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট বলি, একটাও কেন্দ্রীয় উন্নয়নের প্রকল্প নতুন করে গত 7 বছরে স্যাংশন হয়নি, একটিও প্রকল্প। আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। তাহলে উনি গোনাতেন আজকে আমি এই প্রকল্প দিয়েছি 7 বছরে। আর 10 বছরের তৃণমূলের নেতৃত্বে সরকার একটিও প্রকল্প দিল্লিতে পাঠায়নি, জমা দেয়নি। আরবান ডেভেলপমেন্ট হতে পারে, রেলের ডেভেলপমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে, আরবানাইজেশন হতে পারে, রিজুভিনেশন হতে পারে, আরবান অ্যাসেটস, ট্যুরিজম হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, ব্রিজ হতে পারে, ফ্লাইওভার হতে পারে, রোডস হতে পারে। একটাও 10 বছরের নতুন প্রকল্প জমা হয়নি। পরমা আইল্যান্ডের ফ্লাইওভার থেকে আজকে এই নোয়াপাড়া দক্ষিণেশ্বরে এক্সটেনশন, এই সব হচ্ছে যখন ইউপিএ 1-এ আমরা বামপন্থীরা ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে সরকারকে সমর্থন করছি, তখন লড়াই করে আমরা নিয়েছিলাম। তার মধ্যে কয়েকটি প্রকল্প আমি নাম দিয়ে শোনাতে পারি, যেগুলো 2009, 10, 11, 12-তে কমপ্লিট হওয়ার কথা, 15 কমপ্লিট হওয়ার কথা। আমাদের দেশে কস্ট এসকালেশন হয়, টাইম ওভাররান হয় প্রজেক্টে, এবং নানা রকমের বাধা বিপত্তি আছে। কোথাও পুনর্বাসন, কোথাও জমি, কোথাও গড়িমসি, কোথাও বাজেটারি অ্যালোকেশন ঠিক সময়ে ঠিক মতো হয়নি বলে। আর যেগুলো বাজেটারি অ্যালোকেশন ডিপেন্ড করে না, সেগুলো ব্যুরোক্রেটিক র্যাঙ্গলিংয়ের জন্য, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই সমস্ত বিরোধের জন্য এবং স্বার্থের জন্য, কে কন্ট্রাক্ট পাবে, কে ঠিকা পাবে বিজেপি ও তৃণমূলের নেতাদের মধ্যে, তার জন্য ডিলেড হয়েছে। গোনাতে পারি যে কোনো সময়ের নাম বলো। ওই সময় আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির। ইস্ট ওয়েস্ট প্রকল্প তাই, এবং দিয়ে হয়েছে কারণ হুইমজিক্যাল স্টেট গভর্নমেন্ট প্রয়াত অমিতাভ নন্দী দলের সাংসদ, এবং আমাদের এই উত্তর কলকাতার সাংসদ ছিলেন উত্তর পশ্চিম কলকাতার সুধাংশু সিং, ওদিকে তড়িৎ তোপদার ব্যারাকপুরের, ওইদিকে তোমার কি আমাদের হাওড়ার সাংসদ, হুগলির সাংসদ সুদর্শন রায়চৌধুরী ছিলেন শ্রীরামপুরে। এই সবাই মিলে টিম ওয়ার্ক করে আমরা লড়ে লালু প্রসাদজির কাছ থেকে নিয়েছিলাম। শুধু এটাই নয়, রেল প্রকল্প আমি বলতে পারি, কলকাতাকে ঘিরে সব দিকে রেল লাইন আছে বলে, ক্যানেল আছে বলে, কলকাতা একটা দ্বীপের মতো। যে কোনো একটা ব্রিজ পার হতে মূল কলকাতা থেকে বেরোতে গেলে, তার মধ্যে যে কটা রেল ব্রিজ ছিল সব কটাকে রিজুভিনেট করা হয়েছিল ওই 5 বছরের স্কিমে। তারপর আর কোনো ব্রিজ একটা হাত পড়েনি। এখন সব ব্রিজ দুর্বল, এরকম সাইনবোর্ড পাবে। সব কটা ব্রিজ যেটা রোড ওভার ব্রিজ, সেগুলোকে আমরা স্যাংশন করিয়েছিলাম এবং লালু প্রসাদ দিয়েছিলেন। ইস্ট, নর্থ এবং ইস্ট করিডর রেলের, সেটাকে আমরা জানেন ফ্লোরে আমরা লড়াই করেছিলাম, কারণ ওরা সবাই মিলে চাইছিল ওটাকে আপ টু সোনপুর পর্যন্ত করার। অমৃতসর থেকে সোনপুর, যেটা হওয়ার কথা ছিল দিল্লি থেকে কলকাতা, মুম্বাই দিল্লি এবং দিল্লি সোনপুর, হওয়ার কথা ছিল কলকাতা। পরে ওটাকে অমৃতসর সোনপুর করা হচ্ছিল, আমরা লড়ে ওটাকে অমৃতসর টু কলকাতা করলাম। আজও কমপ্লিট হওয়ার কথা বলছে না, 6 বছর আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কে বলবে তো কথাগুলো? সেন্ট্রাল প্রজেক্ট। মেট্রো যখন প্রথম দমদম টালিগঞ্জ হয়, তখন থেকে এটা ছিল যে গড়িয়া টু ব্যারাকপুর অ্যান্ড বারাসাত, দুটো জায়গা আরবান কনভার্সনে, সেখানে ট্রাফিক কনজেশন কমানোর জন্য দরকার। আর অন্যদিকে হচ্ছে ইস্ট ওয়েস্ট, রামরাজাতলা টু সল্টলেক, দীর্ঘদিনের প্রকল্প। পরে আমরা কারেক্ট করে বলেছিলাম যে রামরাজাতলা থেকে রাজারহাট হয়ে যায়, ওরা শর্ট করে হাওড়া থেকে রাজারহাট, এখন সল্টলেক। আর যেটা ছিল ব্যারাকপুর, সেটাকে অমিতাভ নন্দীরা বলেন, আমরা সেটা মজা ইয়ার্কি ঠাট্টা করতাম যে আপনি ওটাকে দক্ষিণেশ্বর কেন বলছেন, আর এ বলতো নোয়াপাড়া, তড়িৎ তোপদার। তখন আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করলাম ওটাকে আগে, তাহলে হুগলিরও লাভ আছে, গঙ্গার ওইদিকে পরে ভবিষ্যতে। কারণ কলকাতা আগে ছিল লম্বাটে, নর্থ সাউথ, টালা থেকে টালিগঞ্জ,
বামফ্রন্টের 34 বছর যা বলে কিছু হয়নি, উন্নয়নে এখন নতুন দিশা দেখা যাচ্ছে। কলকাতাটাকে একটা চৌকো বা গোল করে বলো, তাহলে বৃহত্তর কলকাতা হলো, কলকাতার কোমরটা ছিল মৌলালি থেকে আউটরাম ঘাট, সেটা হয়ে গেল কোনা থেকে বানতলা। এটা কলকাতা বাড়লো, তখন ইস্ট ওয়েস্ট করে তবেই নিবেদিতা সেতু, তবেই কলকাতার নতুন এয়ারপোর্ট। 34 বছরের প্রথম মেট্রো পেয়েছে তা নয়, কলকাতায় 34 বছরের সময় দুটো ব্রিজ, এক হচ্ছে হুগলি ব্রিজ হাওড়ার পাশে, আর বালি ব্রিজ বিবেকানন্দ সেতুর পাশে নিবেদিতা সেতু। তারপর কোনো প্রকল্প জমা হয়নি। আমরা ডিপ সি পোর্ট, মোদি যখন এসছে প্রথম কথা এটা বলা উচিত ছিল, বামফ্রন্ট সরকারের লাস্ট 5 বছর আমরা বলতাম ডিপ সি পোর্ট, কারণ কলকাতা পোর্ট ঢুকছে। এখন দেখবে কলকাতায় অনেকে বলে ট্রাফিক, কলকাতায় টার্মিনাল হিসেবে কাজ কমে গেছে বন্দরের। আমরা বলেছিলাম ডিপ সি পোর্ট দরকার, সাগর আইল্যান্ডের পরে অফশোর। এ নিয়ে কথা হতো। মমতা সরকার যখন এলো বললো, কত কথা বললো, এখন বিজেপি আর মমতা সরকার মিলে একটা কথা বলছে না, আর গভীর সমুদ্র বন্দরের কথা বলছে না। বরঞ্চ গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় ট্রলার, তারা আগে ডিজেলে ভর্তুকি পেত, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে। আমাদের এখানে রাজ্য সরকার এবং সরকার, মোদী সরকার, মমতা সরকার এই ভর্তুকি দিচ্ছে না বলে গত দীর্ঘদিন ধরে এখন ট্রলারগুলো কমে যাচ্ছে না, এবং তারা ধর্মঘট করছে, মিছিল করছে, আজকেও মিটিং করেছে। দুটো সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, কিন্তু মানুষকে ভর্তুকি দিচ্ছে না, এবং গণপরিবহনটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে, রেলকে তুলে দিয়েছে। আজ পর্যন্ত কেন মোদী সরকারের বলা হয়েছিল যে নোয়াপাড়া এই এক্সটেনশনটা করলেন, কেন রেল নিজের অবস্থায় ফিরে যেতে পারছে না? বেশি ভাড়া দিতে হচ্ছে, কম ট্রেন যাচ্ছে, ভিড় কমানোর জন্য বেশি ট্রেন দরকার, এই কথা তাকে বলা উচিত ছিল। তা স্বাভাবিক করতে পারেনি রেলকে, তারা বলছে পশ্চিমবঙ্গে উন্নয়ন করবে। তখন আমরা বিশ্বাস করতে পারবো? এটা রেল চালাতে পারে না, টেলিকম কোম্পানি চালাতে পারে না, বিএসএনএলকে বেঁচে দিচ্ছে, খনি চালাতে পারে না, এয়ারলাইন্স চালাতে পারে না। এবার তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলো। রাজীব সিবিআই তৎপরতা শুরু হয়েছে, অভিষেক ব্যানার্জির আগামীকাল, আজকে তার শালিকে, এটা কি লোক দেখানো? লোক দেখানো তো বটেই। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিও তাতে যুক্ত, অভিষেক ব্যানার্জির নিজে সেটা নিয়ে কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, সেবি, ইডি, সিবিআই এবং ফ্রড কোম্পানিগুলো, যারা ফ্রড অ্যান্টি ফ্রড করে, এখন সব নিজের নাম অন্য পাল্টে দিয়েছে। আমি বলছি না, কারণ ওটাকে বলে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন, যেহেতু এসএফআই নামটা বন্ধ হয়ে যাবে বলে আমি ওর নামটা বলি না। কি করলো ওরা 4 বছর ধরে? আর পুজো, উৎসব, ইলেকশন, এগুলো ক্যালেন্ডার মেনে হয়, তো ইডি সিবিআইটা ইলেকশনের ক্যালেন্ডার মেনে কেন হয়? ওটা তো কারাপশন দেখে হতে পারে, কিন্তু স্বাভাবিক প্রশ্ন। তো সাপের ভেলকি দেখাচ্ছেন, সাপুরে যেরকম সাপ খেলা দেখায়। ইডি, সিবিআই, বিজেপির আমলে আমাদের রাজ্যের কলকাতা পুলিশ, সল্টলেক কমিশনারিয়েট, সিআইডির যে অবস্থা আছে, মোদী অমিত শাহ আমলে তাই হয়েছে ওদের অবস্থা। দুর্ভাগ্য, আমাদের ক্রেডিবিলিটি নেই। কোনো এজেন্সির ক্রেডিবিলিটি যদি নষ্ট হয়ে যায়, তখনই তো এই প্রশ্নটা আসে। আমরা চোখের সামনে দেখলাম না কলকাতা পুলিশের কী অবস্থা, কালো একটা কাঁচে লাগানো স্ক্রিন লাগানো, তোমাদের মিডিয়া থেকে দেখেছি গাড়ি, আমি সাধারণত দেখতাম না, ওই মসনদের মধ্যে ঢুকছে। আচ্ছা, কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী যখন থেকে টেরোরিজম আরম্ভ হয়েছে তখন থেকে যে ওই যে গভীরভাবে ঢাকা কালো আড়াল থাকবে না কোনো গাড়িতে, তাই তো? তুমি আমার যে কোনো গাড়িতে পুলিশ ধরবে, ওখানে দেখছি কলকাতা পুলিশ পাহারা দিয়ে সেই গাড়িটাকে ঢোকাচ্ছে, বার করছে। এজেন্সিগুলোর কী অবস্থা আছে বুঝে যেতে পারো। সোনা পাচারের যে নামটা উঠেছে, সোনা পাচার, গরু পাচার, যত রকমের আছে। পাচারটাকে তোমরা মনে করছো তদন্ত হবে, আর আমরা মনে করছি পাচারটাকেই
পাচারকারীকে যদি তৃণমূল থেকে বিজেপিতে পাচার করে দেওয়া হয় তাহলে সব হজম হয়ে যাবে, হয়ে যাবে। তাই হচ্ছে এই যে নোটিশ, আমি তো বলছি সবকটা তদন্তের নোটিশ মানে হচ্ছে, আমরা যেমন বলতাম না রেড কর্নার, মনে আছে নোটিশ দেয় না, এটা হচ্ছে যে আমন্ত্রণ পত্রকে তখন একটা হলুদের চিহ্ন লাগিয়ে দেয় না পুজো দিয়ে, হ্যাঁ, তাহলে এই যে ইডি সিবিআই যেটা দিচ্ছে এটা হচ্ছে নেওতা, আমন্ত্রণপত্র। যখন শুভেন্দুকে প্রথম যেদিন ইডি দেখেছিল, আমি তমলুকে দাঁড়িয়ে বলেছিলাম যে সিঙ্গাড়া নিমকি খাইয়ে, চা খাইয়ে ইডি সিবিআই জিজ্ঞেস করবে আপ কব বিজেপি মে আ রহে হো। এইটা শুনে তৃণমূলের মস্তানরা শুভেন্দুর নেতৃত্বে আমাদের ছাত্রদের উপরে এবং আমার মিটিংয়ে হামলা করেছিল তমলুকে, কিন্তু কথাটা বাস্তব সত্য ছিল। এই জন্যে আমি প্রথমে বলেছিলাম যে ইনস্টলমেন্টে না পাঠিয়ে মমতা ব্যানার্জি তো একসঙ্গে চলে যেতে পারেন সদলে, লক স্টক ব্যারেল, যেমন ত্রিপুরায় গেছে, যেমন অরুণাচল প্রদেশে গেছে, যেমন আসামে গেছে, যেমন মণিপুরে গেছে, যেমন ঝাড়খণ্ডে গেছে। তৃণমূল লক স্টক ব্যারেল বিজেপিতে চলে গেছে। হ্যাঁ বলো। পরিবর্তন বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, পরিবর্তন হবেই। আর বলেছে বাংলা এতদিন ধরে কখনোই ক্ষমা করবে না যারা ফরগিভ দোজ উইল নেভার ফরগিভ দোজ হু ইনসাল্ট বেঙ্গল গুজরাটের কালচার ফর ভোট ব্যাংক পলিটিক্স। হ্যাঁ, এটা বিজেপির নতুন কথা নয়, সবসময় বলে যারা মানুষকে ভোটার হিসেবে দেখে আর ভোটকে শেয়ার মার্কেটে বা ফিক্সড ডিপোজিটের ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে দেখে, তারা এটা বলে। ভোট ব্যাংক শব্দটি হচ্ছে জনগণ এবং ভোটারের প্রতি অপমানজনক। কারুর ভল্টে কেউ জমা থাকে না। কি যারা ধর্মের নামে রাজনীতি করে, তারা জাতের নামে রাজনীতি করে, তারা সেই ধর্ম, জাত, পাত, ভাষার যারা অনুযায়ী বা তাকে নিজের ব্যাংকের ভল্টে ডিপোজিট মনে করে, এটা একটা অপমান। কিন্তু আরএসএস এই কথাটা বলে একটা নির্দিষ্টভাবে যে ভোট পলিটিক্স বানাচ্ছে, ওরা যেরকম করে একটা ব্লাড ভিউ আছে যে মুসলমান হিন্দু এরকম ভাগ করার জন্য, এটাও বিভাজন একটা রাজনীতি। তো আমাদের রাজ্যে ভোট ব্যাংক পলিটিক্স কে করেছে? জ্যোতি বসু প্রথম থেকে বলেছেন ধর্মের সঙ্গে রাজনীতি মেলাবেন না। যেদিন বিজেপি একাত্মতা ইয়াজ্ঞ করেছিল 84 সালে বিশ্ব হিন্দু পরিষদের নাম করে, তখন বিজেপির সামনে ছিল না। যেদিন রাম জন্মভূমি মুক্তি মোর্চা তৈরি হয়েছিল, যেদিন রথযাত্রায় আদবানিকে সবারই করে মোদি যখন রথযাত্রা করছিলেন এবং বিজেপি ঝান্ডা লাগিয়েছিলেন, সেদিন ওই তিনটে ঘটনায় জ্যোতি বসু বলেছিলেন যে তুমি মন্দির তৈরি করতে চাচ্ছ, তাহলে বিজেপি ঝান্ডা লাগিয়ে কেন? এটাকে ভোট ব্যাংক পলিটিক্স বলে। যে কোনো ধর্মের, সে ভিন্দ্রওয়ালা যদি করে, সে ইমাম বরকতি যদি করে, একই দর্শনটা তো একই। তুমি ধর্ম এবং রাজনীতিকে মেলাচ্ছ কেন? তো মোদি যেমন নন্দীগ্রামে এসে, হলদিয়াতে এসে নন্দীগ্রামে যারা রক্ত ঘটিয়েছে তাদেরকে ক্ষমা করবে না হচ্ছে, এখানেও যারা দিলীপ ঘোষের মতো লোককে বসিয়ে কথা বলছে, যারা হিন্দু সংহতি নিয়ে রাজনীতি করছে, যারা ধর্মীয় রাজনীতি করছে, এমনকি মুসলমানও তৃণমূলে তাদেরকে বিজেপি লাভে আমরা দেখি। তাই তো, যেহেতু এগুলোকে ব্যাংক মনে করে এবং ডিপোজিট মনে করে, এবং যারাই ভোট ব্যাংক মনে করে, ভোটারকে ব্যাংক মনে করে, তারাই একটা অ্যাকাউন্ট থেকে চেক দিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে। যেমন বিজেপি তৃণমূলের মধ্যে ট্রান্সফার হচ্ছে, অ্যামাউন্ট ট্রান্সফার হচ্ছে। ভোট ইকুয়ালস টু অ্যামাউন্ট যখন হয়ে যায় তখনই ব্যাংক বলে। আর এই জন্য পিএম ফান্ড থেকে, ইলেকট্রাল বন্ডের টাকা থেকে, নোটবন্দি থেকে আজকে যে টাকা এত কোটি টাকা খরচা হচ্ছে, গত 3 মাসে আমাদের প্রত্যেকটা ইলেকশনের আগে ট্রাঞ্চ চালু হয় ওই ডিপোজিটের টাকা, বন্ডসে, ইলেকট্রাল বন্ডসে। 95% গোটা দেশের মধ্যে কলকাতা থেকে তুলেছে এই গত 1 মাসে, এবং তার 90% গেছে বিজেপির কাছে, 10% তৃণমূলের কাছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে, ভল্ট নিয়ে, শেয়ার মার্কেটের টাকা নিয়ে, এবং খনি, জমি, বাড়ি, ক্ষেত, খামার বিক্রি করে দেওয়ার জন্য আগাম যে টাকা নিয়ে যে বিজেপি রাজনীতি করছে, তৃণমূল যেরকম চিট ফান্ডের টাকা নিয়ে রাজনীতি করেছিল, তাদেরই মাথায় এই ব্যাংক শব্দটা আসে। কিন্তু মন্ত্রী ঘোষণা করে দিতে পারতেন।
তো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতেছেন না মন্ত্রীর নাম ঘোষণা করতেন? প্রথম কথা হচ্ছে 2019-এ তৃণমূলের যে অ্যান্টি ইনকামবেন্সি তার উপর দাঁড়িয়ে মানুষ মনে করেছিল যে এই লোকটা দিয়ে কিছু কাম হবে, কিন্তু 19-20 করোনা লকডাউন, ইকোনমি, কৃষকদের এই আন্দোলন এবং যেভাবে RSS রিলায়েন্স সেবক সংঘ গিয়েছে, আর মোদিভাবে সেলফ রিলায়েন্স বলে, মানে মোদি, অমিত শাহ অ্যান্ড রিলায়েন্স তার জন্য কাজ করছেন, তাতে বাংলার মতো মানুষ, গোটা দেশের মানুষ তারা বুঝে গেছে চোরি পাকড়া গেয়া, পরিষ্কার কথা। এবং তাতে হচ্ছে উনি এখন পরিবর্তন দিচ্ছেন। দুদিন আগে বিজেপির 1 বছরের আগের ডকুমেন্ট দেখো, তাদের লেখা আছে পরাবর্তন, কারণ পরিবর্তন মমতা বলছিল, ওরা বলেছিল परावर्तन, हिंदी में परावर्तन होता है, परिवर्तन नहीं बोला। आरएसएस के डॉक्यूमेंट्स में देखो, এখন ওটা একটু পরিবর্তন এসছে। তো এই স্লোগান বস্তা পচা, এটা তো বিজেপি তৃণমূল মিলে দিয়েছিল একসঙ্গে। মমতা ব্যানার্জিকে দুর্গা সাজিয়ে দিয়েছিল, তাকে প্রথম পরিবর্তনে দেখে নেবে, নবিশ্বাস 10 বছরে একা রামে রক্ষে নেই, তাই সুগ্রীব দোসর। আর পরিবর্তনটা মানুষ চাইছে নিস্তার পরিবর্তনের থেকে। পরিবর্তন নামে যে ধাপ্পা হয়েছে, বেকার ছেলেমেয়েরা কাজের দাবিতে, কৃষকরা ফসলের দামের দাবিতে, পেট্রোল ডিজেলের যে দাম হয়েছে এই পরিবর্তনের নামে, তার বিরুদ্ধে মানুষ নিস্তার চাইছে। যেভাবে ছাঁটাই হয়েছে, যেভাবে শ্রম কোড পাস করে ট্রেড ইউনিয়ন অধিকার কেনা হয়েছে, শ্রমিকদের অধিকার কেনা হয়েছে, তার থেকে নিস্তার চাইছে। এবং এটার থেকে বিজেপিকে বলা উচিত ছিল 7 বছরে আমরা এই করেছি বাংলার জন্য, 1, 2, 3, 4 করে আসলে করব। বা 18 জন এমপি নিয়ে, আমাদের 18 জন এমপির এটা হচ্ছে রিপোর্ট কার্ড। মমতা যেমন 10 বছরের সরকারের কার্ড দেখাতে পারবেন না, তাদের এমপিদের কার্ড দেখাতে পারবেন না, এমএলএদের কার্ড দেখাতে পারবেন না, সেরকম বিজেপি চ্যালেঞ্জ করছি তাদের 2 বছরে 18 জন এমপির কাজের একটা কার্ড দিক। তারপরে তো লোকে বিশ্বাস করবে যে তাদের কী করবে। যে কটা পঞ্চায়েত দখল করেছে বিজেপি তৃণমূলের সঙ্গে চালাচ্ছে, যে কটা পঞ্চায়েত, তার রিপোর্ট কার্ড দিক। আমপানে তৃণমূল যেরকম পঞ্চায়েত মেম্বাররা, প্রধানরা চুরি করেছে, বিজেপিরও সেরকম পঞ্চায়েতরা চুরি করেছে। কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? 100 দিনের কাজের টাকা তৃণমূলের পঞ্চায়েত যেভাবে চুরি করেছে, তৃণমূলেও বিজেপিরও তাই করেছে। এই জন্য তৃণমূল থেকে বিজেপিতে ট্রান্সফার করা ইজি হয়ে গেছে। মোদি বলেছে যে যা টাকা কেন্দ্র থেকে এসেছে সব হচ্ছে তৃণমূল চুরি করেছে বলে অনেকগুলো প্রকল্পের নাম দিয়েছে। আমি তো এটাই বলছি, উনি কি পিসিমা, মাসিমা গল্প করতে এসছেন? প্রধানমন্ত্রী না? তাহলে তো ওনাকে জেল যেতে হয়। আমি বলছি প্রধানমন্ত্রীকে জেলে যেতে হয়। আমাদের দেশের আইনের ধারা আছে, উনি সংবিধানের শপথ নিয়েছেন, উনি কাস্টোডিয়ান। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে পার্লামেন্ট বাজেট করে দেয় এবং সেই খাতে, সেই ডিপার্টমেন্টের টাকা খরচ হয়। সেই টাকা যখন কেন্দ্র সরকার রিলিজ করে, আগের ট্রাঞ্চের খাতা টাকা যদি তুমি ইউটিলাইজেশন সার্টিফিকেট না দাও, পরের ট্রাঞ্চ আসে না। তাহলে তার নেতৃত্বে তার ডিপার্টমেন্ট এবং সরকার কত অপথ্য চলছে যে তৃণমূল টাকা নিয়ে নিচ্ছে, চুরি করছে, এবং সেটা সত্যি, এবং ওরা টাকা দিয়ে যাচ্ছেন। এখানে তো মোদি ভাই দিদিভাই বলছি। এবং তুমি লিখে নাও, যত সরকারের যা টাকা বকেয়া আছে এই লাস্ট কোয়ার্টারের, ঠিক ভোটের মুহূর্তে সব দেবে বিজেপি। গতবার দিয়েছিল, সব টাকা রিলিজ করবে। তো প্রধানমন্ত্রী কি রুফটপ থেকে অ্যানাউন্সমেন্ট করার জন্য? তো অ্যাকশন নেওয়ার কথা, অ্যাকশন, সেটা বড় কথা। পানীয় জল প্রকল্প, প্রধানমন্ত্রী মন্ত্রী, আমি ফেসে দেবো কত টাকা হয়েছে, নাম বলে বলছি। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামোন্নয়ন দপ্তর হোক, ড্রিঙ্কিং ওয়াটার ডিপার্টমেন্ট হোক, আবাস যোজনা, আরবান হোক, রুরাল হোক, যে কোনো প্রকল্প টাকা হলো। এই বিবেকানন্দ সেতু একটা উদাহরণ। আমি যে উত্তর উন্নয়নের কথা বলছিলাম না, এখন তো প্রধানমন্ত্রীর উচিত চলে এসে বিবেকানন্দ সেতুর উদ্বোধন করা। বামফ্রন্ট সরকার, UPA 1
আমি আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান, নর্থ ইস্টের আমি এমপি, নর্থ ওয়েস্টের এমপি সুধাংশু শীল, আমরা মিলে চেষ্টা করে বললাম পোস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইওভার হবে, যেরকম মুম্বাইতে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন মেট্রোপলিটন যে হাইওয়ে আছে সেরকম, মানে কন্টিনিউটি, যেটা আমরা এজিসি ফ্লাইওভারের পাকসাক্সে যেরকম করছি, মানে মাঝে মাঝে যেখানে জনবসতি আছে ওপরে যাবে, আবার নিচে নামবে একটা লেন ওপরে উঠবে, যাতে সবাই কন্টিনিউ হয়। তার পুরো ম্যাপ আছে, পোস্তা থেকে বিবেকানন্দ রোড হয়ে গিরিশ পার্ক, মানিকতলা মোড় থেকে আরম্ভ করে উল্টোডাঙ্গা এবং ওই যে একটা যে ফ্লাইওভার হয়েছে ওরকম প্রত্যেকটা কন্টিনিউ করে এয়ারপোর্টে যাবে। টাকা স্যাংশন হয়েছে, সেই টাকার 65% হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, 35% হচ্ছে স্টেট শেয়ার, সেটা হতে পারে মার্কেট থেকে, সেটা হতে পারে কেএমডিএ থেকে, সেটা হতে পারে রাজ্য সরকার থেকে। এক্ষেত্রে কেএমডিএ ব্রিজটা ভেঙে পড়লো গত ভোটের ঠিক আগে, বিজেপি হইচই করলো, তাহলে 65% যার শেয়ার ছিল তদন্ত করলো না কেন? সেন্ট্রাল টিম আসলো না। সবাই জানে আজকে সিন্ডিকেট রাজের কথা বলছে, আমি নাম দিয়ে বলতে পারি তৃণমূলের এমএলএ কাউন্সিলর কারা কারা সিন্ডিকেট রাজে যুক্ত ছিল, হইচই হলো কাগজে কিছুদিন, ধামাচাপা কেন পড়ে গেল? কাটমানি যখন কথা বলছেন প্রধানমন্ত্রী, তাকে বলতে হবে একটা বিবেকানন্দ ফ্লাইওভার দেখি যে 65% বিজেপি, 35% তৃণমূল, নাহলে বিবেকানন্দ সেতুর তদন্ত হতো, তদন্ত করলেন না। এখন ভোট সভা বলতে বলছেন না কেন? আমার দুঃখ, আমি জ্বালা এই জন্য বলছি। অনেক লড়ে মিস্টার রামকৃষ্ণন আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি ছিলেন, অন্তত 18 বার মিটিং করে তবে ওটা সেশন হয়েছিল। প্রতিটা তৃণমূলের দুর্নীতি আর বিজেপি ধাওয়া দেওয়া। কলকাতা নর্থ ক্যালকাটার এক্সিট রুটে যে ফ্লাইওভার হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে গেল, উল্টে ভেঙে দেওয়া হলো। কোনো কয়েকটা একমাত্র আমি দেখেছি ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে একটা পত্রিকা, বাংলায় ইংরেজি পত্রিকা, তারা ধারাবাহিকভাবে লিখেছে যে কীভাবে মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্য দেরি হয়েছে, একবার রেল দপ্তর, একবার রাজ্য দপ্তর, এবং ওই প্রজেক্টেও তাই, আজকে নোয়াপাড়াতেও তাই। আমরা বলেছিলাম 50% স্টেট গভর্নমেন্ট শেয়ার দেবে, এই চিঠি লেখানোর পরে তবে ওটা স্যাংশন হয়েছিল। তারপর রাজ্য সরকার দেয়নি বলে ওটা দেরি হয়েছে, এবং আজকে মমতা কিন্তু বললেন না যে রাজ্য সরকার দেয়নি বলে দেরি হয়েছে। এখানে হচ্ছে গোজামিল। বাংলার মেয়ে, এই প্রচারটা চলছে আজকে। প্রধানমন্ত্রী তিনি বলছেন যে যে মেয়েটি জল পাচ্ছে না, কি বাংলার মেয়ে নয়? প্রধানমন্ত্রীর আপনি স্বাভাবিক, কারণ 2003 সালে বিজেপি বলেছিল মা দুর্গা মমতাকে। অবশ্য আমরা বাঙালিরা মা দুর্গা যখন স্বাধীনোত্তর সময় যখন আসেন তখন বাড়ির মেয়ে হিসেবেই আমরা গ্রহণ করি, গোটা দেশ করে না, উমা হিসেবে গ্রহণ করি যে আসে বাড়িতে। কিন্তু আমাদের বাড়িতে যে মেয়েরা থাকে, মেয়ে থেকে মাসি হয়, পিসি হয়, তারপর দিদিমা হয়, তারপর ঠাকুমা হয়। আমি কখনো পিসিমাকে মেয়ে হতে দেখিনি কাউকে। কি আছে, কোনো সংকট নেই। আমরা আলাপ আলোচনা করে যে যেটা চাইছিল, যেহেতু এটা ভালো হলো, এটা আমি প্রশ্নটাকে স্বাগত জানাচ্ছি, কারণ লোকে এই মোদি আর দিদি আর বিজেপি আর তৃণমূলে খেউড়ে একদম নাভিশ্বাস উঠে গেছে, কিছু পজিটিভ কথা বলা হয়। আমরা আলাপ আলোচনা করে বামপন্থী এবং আইএসএফ তাদের মধ্যে এবং কংগ্রেসের সঙ্গে দক্ষিণবঙ্গের আসনগুলো নিয়ে রফা হয়ে গেছে। আমরা তোরা জানো অত রাজ্যে হয়ে গেছে, তার মধ্যে সবগুলো আছে, আমি খুচরো খুচরো আমরা বলিনি। এই জন্যই এখন কংগ্রেস এবং আইএসএফের মধ্যে আলোচনা করে উত্তরবঙ্গে কয়েকটা, এদের বেশি নেই, উত্তরবঙ্গে কয়েকটা আসন চেয়েছে। আমরা প্রথমেই বলেছি যে যেটা জিতেছে সেটার বাইরে কেউ কোনো ক্লেম করবে না, এবং ক্লেম নেই। বাকি যা হচ্ছে সব গল্প বা মিথ্যাচার। কারুর, এটা প্রথম বাম এবং কংগ্রেসের মধ্যে বৈঠকে এটা সিদ্ধান্ত ছিল ফর্মুলা অনুযায়ী, কারুর কোনো জেতা আসনে অন্য কেউ বা প্রার্থী দেবে না। লোকসভা ভোটের সময় এটাই শর্ত ছিল। আমরা বলেছিলাম সেখানে কম আসন ছিল, 4টি আসন ছিল, 2টি আসন কংগ্রেসের জেতা, আমরা বলেছিলাম প্রার্থী দেব না, এবং আমরা এটা এক্সপেক্ট করেছিলাম রেসিপ্রোকাল, আমাদের 2টো জেতা আসন আছে সেখানে কংগ্রেস প্রার্থী দেবে না। আমরা শেষ পর্যন্ত 2টো আসনে প্রার্থী দিইনি।
কিন্তু যে কোনো কারণেই হোক কংগ্রেস দল সেটাকে রক্ষা করতে পারেনি বা সে প্রতিশ্রুতি দেয়নি বা সে সমঝোতায় আসেনি। আজকে আবার কেউ যদি এটাকে রিপিট টেলিকাস্ট করতে চায় সেটা অপরাধ হবে রাজ্যের প্রতি। এর মধ্যে আইএসএফ যেহেতু প্রথমবার লড়ছে, আগে আমরা হয় জিতেছে না হেরেছে, এই তো আসন আছে 294টা, তাহলে যেগুলোতে আমরা জিতিনি, কংগ্রেস জেতেনি, তার মধ্যে থেকে কয়েকটা আসন আমরা দেব, এটাই সিদ্ধান্ত হলো। এর মধ্যে মাত্র 2টি এখন এমন আসন আছে, যে 2টি আসন একটা তৃণমূলের কাছে চলে গেছে দুটোই, কিন্তু দুটোতেই তৃণমূলকে হারিয়ে একটা কংগ্রেস আর একটা সিপিএম ছিল যে আসন, কিন্তু তার দুলোক ভেঙে পড়েছে, সেখানে ওরা 2টো আসন করেছিল। তো সেটা ওই ফার্স্ট ক্যাটাগরি অনুযায়ী হয় না, কিন্তু আমরা বলেছি এটা একটা সৌহার্দ্যপূর্ণ বাতাবরণে এটা হয়ে যাবে। 294 মধ্যে এরকম মাত্র 2টি আসন, সেটা দক্ষিণবঙ্গে, সেটা টেকনিক্যালি জেতা কিন্তু পরে চলে যাওয়া, বরঞ্চ এরকম আর কোনো প্রবলেম নেই। ভাঙড় সেই ক্যাটাগরি থেকে পড়ে কি, যে প্রশ্ন করেছিল ভাঙড়ে তো মস্তানি করে গুন্ডামি করে তৃণমূল ভোট না করিয়ে জিতেছে, পঞ্চায়েত হোক, এবং তৃণমূলের 2টো গুন্ডার মধ্যে আবার তোমরা এখন বিজেপি তৃণমূলের যেমন ঝগড়া দেখাচ্ছ না, এই ভোট আস্তে আস্তে ওই যে কী আছে একটা নাম বলবো না, 2টো মস্তানে 2টো চে এর মধ্যে ওই যে একজন মক ছেড়েছিল প্রিন্সিপালের কাছে, আর একজন খুন করেছিল, মেরেছিল, দেখেছিল ওই পাওয়ার গ্রিডের সময় তোমরা দেখেছিল সব নামগুলো মস্তানি। ওই 2টো গোষ্ঠীর মধ্যে যেরকম লড়াই, বিজেপি তৃণমূলের মধ্যে 2টো গোষ্ঠীর লড়াই, এই 2টো গোষ্ঠীর লড়াইকে পরাজিত করার জন্য আমরা এসব ব্যাপারে এই আসনগুলো সমঝোতা হয়ে গিয়েছে। মানে 294 মাত্র 2টো বাকি আছে না, 294 মধ্যে 2টো এমন আসন আছে যেটা ওই ফার্স্ট ক্যাটাগরি যেটা বললাম সেই ফর্মুলার সঙ্গে খাপ খায় না, সেটা আমরা আলোচনা করছি। আর বাকি আর বাকিগুলো আমরা দক্ষিণবঙ্গের আসন ধরে আমরা মিটিয়ে নিয়েছি। উত্তরবঙ্গের আলোচনা মূলত কংগ্রেসকে এবং আইএসএফকে করতে হবে। আইএসএফের সেখানে খুব বেশি হলে কয়েকটা 4-5টা দাবি আছে, উত্তরবঙ্গে বেশি নেই, তো ওরা বেশিরভাগটা দক্ষিণবঙ্গে আছে, কিন্তু ওরা হয়ে যেতে পারে মনে করছে। আর আমাদের আসনের সঙ্গে সেটা সঙ্গে নেই, ওরা যে আসনগুলো চেয়েছে সেগুলো হচ্ছে কংগ্রেস দ্বিতীয় হয়েছিল, হেরে গিয়েছিল বা চলে গিয়েছে এমন আসন, সেটা ওরা আলোচনা করে ঠিক করতে হবে। আমি এত ডিটেলসে কোনোদিন বলিনি, আজকে বলে দিলাম। ওই 2টো আসন কোনটা কোনটা? আমি যদি ঘোষণা করি তাহলে বামফ্রন্টের চেয়ারম্যান কী করবে? ব্রিগেডের আগে কি পুরোটা হয়ে যাবে কি, পুরো সবকটা আসন যে সমঝোতার বিষয় রয়েছে? আচ্ছা, দলও তো একটা খেপে হচ্ছে, দল বদলটা খেপে হচ্ছে, তাই তো। আর আসন সমঝোতাটা আলাপ আলোচনাটা খেপে হয়, ঠিক তো? ঠিক আছে, প্রধানমন্ত্রী আর একটা বিষয় হ্যাঁ আছে, প্রধানমন্ত্রী বিষয় বলো। প্রধানমন্ত্রী বলছে যে বাংলায় উদ্যোগপতির কোনো কমতি নেই, অনেক কিনারাই তারা রেডি আছে ইনভেস্ট করার জন্য, কিন্তু যা অবস্থা তোলাবাজি বা উন্দাবাজি এরকম পরিস্থিতি তাতে করা যাচ্ছে, মানে এখানে তিনি কি বার্তা দিয়েছিলেন যে বাংলার ইনভেস্টমেন্ট মমতা এবং মোদি মিলে গুজরাতে নিয়ে গেছে, একজন পাঠিয়েছে, একজন নিয়ে গেছে। ইনল্যান্ড লেটার চলেছিল মোদি আর মমতার মধ্যে, সিঙ্গুর থেকে ওখানে যাওয়া, এখন সেই খামটা খোলা হয়ে গেছে। আর সেই সময় যখন মোদি মুখ্যমন্ত্রী, গুজরাতে সরকারি আঁকড়া অনুযায়ী 6 বছর টানা গুজরাতকে পেছনে ফেলে বাংলা ইনভেস্টমেন্টে 1 নম্বরে ছিল, দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্টে, এবং মোদি মমতা মিলে একে অপরকে ফুল পাঠিয়ে বাংলার সেই শিল্প সম্ভাবনার ভ্রূণ হত্যা করেছেন। জাপানের নাম্বার 1 ইনভেস্টর ছিল জাপান, বিদেশের মধ্যে পশ্চিমবঙ্গ, আজকে গুজরাট। মোদি অমিত শাহ দিল্লিতে বসে কার সাথে কাজ করছেন জানি না আমরা, এবং এটা করার জন্য পেছনে আমরা বারবার বলছি, এখন মোদি দেখাচ্ছেন যে মমতা করেছে, মোদি ঠিক করবে, আমরা বলছি দুজনেই দোষী, ব্যক্তি না, বিজেপি এবং তৃণমূল একযোগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল তখন এখানে যে দালালগুলোকে নিয়েছিল তার মধ্যে যারা ছিল নাম ধাম জানো তোমরা, তারা সবাই অপরাধী, কিন্তু কায়দা করে বলার সময় একজনের নাম বলা হয়, তারা ধর্মীয় কালার দেওয়া হয়, ব্রিটিশ যেটা চেয়েছিল শুধু মীর জাফরের নাম হয়,
আরও নাম আছে তো। সেরকম আজকে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গোটা দেশটাকে লুট করতে চাইছে, আমি নাম ধরে বলতে পারি, আমার অসুবিধা কিছু নেই, মোদি জিও জিও বলতে পারে, কিন্তু যে গোটা দেশের মানুষকে মরো মরো বলছে আর প্যাকেট দেখাচ্ছে রাম রাম, সেই মুকেশ আম্বানির একটা হাত মমতা ধরেছেন, একটা হাত মোদি ধরেছেন। কে কার সাথে কাজ করছে? আমাদের গোটা যৌবন এবং কৈশোর গেছে এই লড়াইয়ে। দেশভাগের পরে বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পরে আমাদের তো একটাই কথা, কেন পশ্চিম উপকূলে ইনভেস্টমেন্ট যাবে, পূর্ব উপকূলে কেন আসবে না? কোথায় তখন মোদি, কোথায় তখন মমতা? বামফ্রন্ট সরকার যখন ছিল, তোমাদের খবরের কাগজে টেলিভিশনে আলোচনা হতো এবং বলা হতো, অসীম দাশগুপ্ত যখন ছিলেন মন্ত্রী, অর্থমন্ত্রী, সিডি রেশিও বলে ব্যাংকে নিয়ে মিটিং হতো। সিডি রেশিও কথা শোনে এখন আর? ক্রেডিট ডিপোজিট রেশিও। ইনভেস্টমেন্ট বোঝাচ্ছেন, ইনভেস্টমেন্ট কেউ কারুর বাপের টাকায় করে না, ব্যাংকের আমাদের জমা টাকা দিয়ে করে, আর এখন শেয়ার মার্কেট থেকে টাকা তুলে করে। ক্রেডিট ডিপোজিট রেশিওর উপর নির্ভর করে। 100 টাকা আমাদের দেশে রাজ্যে ব্যাংকে যেটা জমা হয়, বামফ্রন্ট আসার আগে সেটা 30 টাকাও ইনভেস্টমেন্ট হতো না, এখানে প্লব্যাক হতো না। আমরা লড়াই করেছি, ধাপে ধাপে সেটাকে আমরা 50-এর উপরে নিয়ে গিয়েছি, তবে ইনভেস্টমেন্ট হয়েছে, কারখানা হয়েছে। আজকে মোদি মমতা সরকারে সেই ইনভেস্টমেন্ট রেশিওটা আবার 30-এর নিচে চলে গেছে। পুঁজি বিনিয়োগ যাকে বলে, বেঙ্গল হচ্ছে সেভিংসে 1 নম্বরে ছিল, স্মল সেভিংসে। মোদি সরকার সেই স্মল সেভিংসকে নষ্ট করেছেন। বয়স্ক লোকেরা সুদ কমেছে বলে ক্ষতি হয়েছে, ব্যাংকের ডিপোজিটের সুদ কমেছে বলে ক্ষতি হয়েছে। আর এই মোদি, অমিত শাহ, পীযূষ গোয়েল যে রাজনীতি করেন, এই টাকাগুলো স্মল সেভিংস থেকে, ব্যাংক থেকে ড্রাইভ করে শেয়ার মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে কেন ক্রেডিট ডিপোজিট রেশিওটা কেন বলবে না? বিজেপি এবং তৃণমূল দুজনে উভয় দায়ী বলে যে 2011-তে আমাদের রাজ্যে ক্রেডিট ডিপোজিট রেশিও কী ছিল, আর আজকে 2021-এ 10 বছরে ক্রেডিট ডিপোজিট রেশিও কী আছে। গোটা দেশে, রাজ্যে, আমাদের রাজ্যে এবং দেশে ঋণ কত ছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, দেখবে বিজেপি এবং তৃণমূলের পারফরমেন্স এক। ঋণ কেন বলছেন? আমাদের যখন বামফ্রন্ট সরকার যাচ্ছিল তখন বারবার লেখা হতো না কত ঋণ? এখন 2 গুণ বেড়ে গেছে, এখন কেন হচ্ছে না? 3 গুণ বেড়ে গেছে, কেন্দ্রে এখন লেখা হচ্ছে না। এই প্রসঙ্গগুলো প্রধানমন্ত্রীর কাছ থেকে লোকে শুনতে চায়, পাড়ার খেউন না। সিডি রেশিও এবং ঋণ। 3 হচ্ছে হাউস হোল্ড সেভিংস। যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, খরচ বেড়ে যায়, আমদানি কমে যায়, হাউস হোল্ড সেভিংস কমে যায়। বেঙ্গলে হাউস হোল্ড সেভিংস আমাদের সময় বেশি ছিল, ইফ নট নাম্বার 1, হায়ার সাইডে ছিলাম। এখন হাউস হোল্ড সেভিং কমে গেছে। ঋণ, সে সেলফ হেল্প গ্রুপের ঋণ নিক, সে MFI থেকে ঋণ নিক, সে কনজামশন লোন বেড়ে গেছে, ইনভেস্টমেন্ট লোন না। এইগুলো কথাগুলো না হলে শুধু পুঁজিপতির অভাব নেই বললে হবে না। আমরা পশ্চিমবঙ্গে সেলফ এমপ্লয়মেন্ট প্রজেক্ট করেছিলাম, আমি নিজে তার দায়িত্ব নিয়েছিলাম। বিজেপি সরকার এসে যাওয়ার পরে দিল্লিতে আমি, মুরলী মনোহর যোশী যখন মন্ত্রী এবং উমা ভারতী যখন মিনিস্টার স্টেট, আমি চেয়ারম্যান ছিলাম আগের সরকারের, সেই কন্টিনিউ হয়েছে। বিজেপি সরকার পাল্টে গেল, যে ইউথদেরকে কীভাবে করবে তার জন্য 2020 কমিটি হয়েছিল একটা, তার আমি চেয়ারম্যান ছিলাম। গাভাস্কার মতো লোকরা তার মধ্যে ছিলেন, আনন্দ শঙ্কর ছিলেন, বিভিন্ন ফিল্ডের লোকেরা ছিলেন। 6 বছর খেটে রিপোর্ট তৈরি করে দিয়েছিলাম। সেটা ওরা লাগু করেনি, আজ পর্যন্ত লাগু করেনি। আজকে 2020 পার হয়ে যাওয়ার কথা ছিল। যেমন কৃষকদের আয় দ্বিগুণ করার কথা যেটা আছে, এবং বেকার ছেলেমেয়েদের কাজের জন্য, সেলফ এমপ্লয়মেন্টের জন্য, হেলথের জন্য, এডুকেশনের জন্য এবং স্পোর্টসের জন্য। সে রিপোর্টটা চাইলে কোনো সরকার দিতে পারবে না। আমার কাছে তার কপিটা রাখা আছে এখনো। তাহলে বিজেপি কী উন্নতি করবে? ইউথদের জন্য ন্যাশনাল পার্সপেক্টিভ প্ল্যান ফর ইউথ 2020-2020। এটা আমি বললাম এই জন্য, মমতা ব্যানার্জি সরকার এসে আমাদের রাজ্যে
তখন বুদ্ধদেব ভট্টাচার্য বললেন, তুমি দেশের জন্য বলছো, করছে না, দুঃখ করছো, তুমি পশ্চিমবঙ্গে আসো, তুমি ঘরে। আমি তো এখানে মন্ত্রী হলাম, যুব কল্যাণ মন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, এবং আমরা সেলফ এমপ্লয়েমেন্ট স্কিমটা চালু করলাম। মমতা এসে কী করলো, ঢাকঢোল পিটিয়ে হোর্ডিং ব্যানার দেখলাম প্রথমবারে, যে ওটাকে নামে স্বামী বিবেকানন্দ লাগিয়ে দিল। স্বামী বিবেকানন্দ বাংলা, যেমন এরকম করে শ্যামাপ্রসাদ মুখার্জি এরকম করে লাগিয়ে দেয়, ডকটা উঠে যাচ্ছে, পোর্টটা উঠে যাচ্ছে, নামে শ্যামাপ্রসাদ লাগিয়ে দিয়েছে। ওই রকম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প। আজকে আমি জিজ্ঞেস করো তো সেই দপ্তরের মন্ত্রীকে, ডিপার্টমেন্টকে, আর বিজ্ঞাপনের মমতা রিপোর্ট কার্ডে, যে জেলায় যাই, উত্তরপাড়ায় গেছি, শ্রীরামপুরে গেছি, ছেলেমেয়েরা আমার দোকানে আসুন, আপনার বোর্ড লাগানো আছে, আপনি আমাকে ঋণ দিয়েছিলেন, আমি দোকান করেছি। আমি আমার কথা বলে বলছি না, আমি এই জন্য বললাম যে 10 বছর সন্ত্রাসের পরেও ছেলেটা ছবিটা লাগিয়ে রেখেছে, এটাই আমি তাজ্য হয়েছি। 100 লোকের ছবি সরিয়ে দেয়, আর সেখানে ছেলেমেয়েরা বলছে যে আমরা যারা মোটিভেটেড ছিলাম প্রত্যেকটা ওয়ার্ডে, তাদের সব কাজ বন্ধ। গত 1.5 বছর ধরে তারা কোনো রেমুনারেশন নেই, কারণ কোনো সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে না। হোম গ্রোন এন্টারপ্রেনার্স তৈরি করতে হবে, বামফ্রন্ট সেটাই করেছিল, এবং আবার বামের নেতৃত্বে এখানে সরকার তৈরি হলে আমরা হোম গ্রোন এন্টারপ্রেনার তৈরি করব। এই আরএন মুখার্জি রোডের পাশে দাঁড়িয়ে বলে গেলাম। ধন্যবাদ।